আবদ্ধ লেখনীতে সঞ্জিতা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 19। 2 কাপ গরম কফি বানিয়ে লিভিং রুমে টি টেবিলের সামনে নিয়ে আসে মেহের। একটা মেহতাবের হাতে দেয়, অন্যটা বাড়িয়ে দেয় তাসরিফের দিকে। ওই যে আগের দিন যিনি এসেছিল সে আর কেউ না, সে তাসরিফ। চুপচাপ এসে তাসরিফের পাশে বসে মেহের। ওর মাথা থেকে ক্যাপটা খুলে নেয়। ঝাঁকড়া চুলে আঙুল চালিয়ে বিরক্ত গলায় বলে, এই চুলগুলো ঠিক করিস, ঝাঁকড়া চুল দেখলেই মেজাজ খারাপ হয়। তাসরিফ কফিতে চুমুক দিতে দিতে বাঁকা হেসে বলে, তুই কি বুঝবি রে বোকা এই ঝাঁকড়া চুলের কি কদর? তোর জামাইয়ের এমন চুল নেই তাই হিংসে করছিস, তাই না? মেহতাব হেসে ফেলে, শালাবাবু আপনার মতো কাজী নজরুল টাইপ চুলে হিংসে করার মতো রুচি আমার নেই। তাসরিফও কম যায় না, ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, অবভিয়াসলি থাকবে না, কয়জনেরই বা সাহস আছে এমন হেয়ার কাট করানোর, বলুন তো জামাইবাবু। মেহের ধমকের ভঙ্গিতে ওর মাথায় চারটি মেরে বলে, উনি তোর দুলা ভাই, ভালো করে কথা বল। তাসরিফ ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলে, তুই মানুষ তো রোস্ট দুলা ভাইকেই করে। দুলা ভাই? বাহ, মেহেরের এই কথা তো মেহতাবের বেশ ভালো লাগে। মেহতাব কফির কাপে চুমুক দিয়ে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে তাসরিফ? তাসরিফ দীর্ঘশ্বাস ফেলে মেহেরের দিকে তাকিয়ে বলে, না মানে নিজের প্রাণের একাংশকে দেখতে মন চাচ্ছিল, বাইরের মুক্ত হাওয়া বাতাসটাও খেতে ইচ্ছে করছিল, তাই এলাম এই মহলে। মেহতাব হেসে বলে, ও ভালো ভালো, তাহলে থাকুন প্রাণের সাথে কয়দিন আমার বাড়িতে। তাসরিফ মাথা নাড়ে, না ভাই থাকা হবে না, এক্সামের সময় চলছে। মেহেরের মনটা অস্থির হয়ে ওঠে। সে বারবার চাইছে মেহতাব এখান থেকে সরে যাক। যদি তাসরিফকে একা পায় তবে একটা ফোনের কথা বলতে পারবে, কিন্তু বলবে কিভাবে? মেহতাব তো একদম সরে না। মেহের হঠাৎ তাসরিফকে জিজ্ঞেস করে, এই সবাই কেমন আছে রে? তাসরিফ কফির কাপটা সেন্টার টেবিলে রেখে উত্তর দেয়, বড় ভাই আর আব্বু তো ভালোই আছে, আজ সকালে দেখেছি ভালো, এখন এই সময়ের মধ্যে কুলিটুলি খেয়ে মন্দ হয়ে যেতে পারে অবশ্য। আর আম্মুরাও ভালো আছেন। মেহের আবারও জিজ্ঞেস করে, ও আর ছোট ভাইয়া? ছোট ভাইয়া কেমন আছে? তাসরিফ চোখ টিপে মেহতাবের দিকে ইশারা করে বলে, শুনেছি ছোট ভাইয়া নাকি আমেরিকায়, আর সেটা তোর জামাই পাঠিয়েছেন, ফোনে কথা বলতে শুনেছি। সাউথ কোরিয়ায় একটা রেপ কেসে ভাইয়া ফেঁসে গেছে। মেহতাব হতভাগ, এই পিচ্চিটা এত কিছু জানে কিভাবে? তাহমিদকে মেহতাব আমেরিকা পাঠিয়েছে এটা শুনে মেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেহতাবের দিকে। মনে মনে ভাবে, এই লোক কি আমার ভাইটাকেও পাপি বানিয়ে দিচ্ছে না তো? কিন্তু মুখে কিছু বলার সাহস হয় না। এদিকে মেহতাব উঠে দাঁড়ায়, তাসরিফের দিকে হাত বাড়িয়ে বলে, উঠে আসো শালাবাবু, প্রথমবার আমাদের মহলে এসেছো, তোমাকে কিছু গিফট দেই। গিফটের কথা শুনেই মেহেরের বুক কাঁপতে থাকে, না জানি আবার কি করতে যাচ্ছে এই লোকটা। তাসরিফ দাঁড়াতে চায়, কিন্তু মেহের হঠাৎ ঝাঁপিয়ে উঠে বলে, না না, ও বাড়ি যাবে, গিফট চাই না ওর। ঘরের বাতাস খানিকটা ভারী হয়ে আসে, আর মেহের, ওর ভেতর তো এক অদ্ভুত আতঙ্ক খেলে যায়, মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলতে যাচ্ছে সে। মেহতাব মেহেরের কথায় একটুও বিচলিত হয় না, বরং ওর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, রিল্যাক্স সুইটহার্ট, জাস্ট গিফটই তো দিব। তাসরিফ এটা শুনে যখন ভুরু কুচকে বলে, সুইটহার্ট, উফ, সো বোরিং ওয়ার্ড, নতুন কিছু, ইউনিক কিছু ডাকেন। মেহতাব হেসে গলায় ঝাঁঝ এনে বলে, সে তো ডাকবই, তবে তোমার সামনে নয়, কারণ এমন কিছু ইউনিক ডাকবো যা শুনলে তোমার কান লজ্জায় গলে যাবে। মেহের এগুলো শুনে দাঁত চেপে বলে, চুপ করুন নির্লজ্জ। আর তাসরিফের দিকে তাকিয়ে বলে, লজ্জা নেই দুলাভাইকে এসব বলিস? তাসরিফ হেসে বলল, ও শেষ, রিল্যাক্স, এত লজ্জা নিয়ে লাভ নেই। মেহের মনে মনে ভাবে, এবার নিশ্চয়ই মেহতাব উঠবে, আর এ সুযোগে সে তাসরিফের সঙ্গে একা একটু কথা বলতে পারবে। কিন্তু মেহতাব তো অন্য কিছুই ঠিক করে রেখেছে। সে উঠে গিয়ে যে সোফায় বসেছিল সেই সোফার নিচের বক্স সিস্টেমটা খুলে দেয়। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে মেহের আর তাসরিফ একসাথে থমকে যায়, কারণ এর ভেতরে সাজানো 12 থেকে 13টা চকচকে সোনার বার।
এটা দেখে এরা ভাই বোন একে অপরের দিকে তাকায় এক পলক, আবার সেই বক্সের ন্যায় তাকায় আরেক পলক হাঁ করে। মেহতাব সেখান থেকে একটি সোনার বার হাতে তুলে বক্সটা লাগিয়ে দেয় এবং সোজা হয়ে দাঁড়িয়ে সেই বারটি তাসরিফের দিকে এগিয়ে নিয়ে বলে, নাও শালাবাবু, এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। তাসরিফ বারটি হাতে নিয়ে দুষ্টুমি করে বলে, জামাইবাবু, আমি তো আপনার থেকে আরো বড় কিছু চাই, অবশ্য জানি পাবো না। মেহতাব ভ্রুকুচকে বলে, কি চাও বলো দেখি, দিতে পারি কিনা। আপনার বাড়ির সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা আছে বুগাটি, দেখেই তো প্রেমে পড়ে গেছি। এটা শুনে মেহতাব মুচকি হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে চলো সেটা তোমার করে দিই। তাসরিফ বিস্ময়ে চোখ বড় বড় করে বলে, রিয়েলি? এত দামি গাড়ি আপনি আমায় দিবেন? আরে শালাবাবু, তোমার জামাইবাবু ট্রিলিয়নিয়ার, এগুলো কোনো ব্যাপারই না, চলো। তাসরিফ মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যাই রে, এখন তো আমাদের বাড়িতে কেউ আর টম জেরির মতো মারামারিও করে না, কারণ তুই নেই। আমি টম বাড়িতে খুব একা ফিল করি, তুই জেরি নেই বলে। মেহের দীর্ঘ শ্বাস ফেলে কাঁধে হাত রাখে, ভালো থাকিস, আম্মুদের কথা শুনিস, আব্বুর সঙ্গে একদম ফাইজলামি করিস না, আর মাঝে মধ্যে আসিস, ঠিক আছে? তাসরিফ মুচকি হেসে বিদায় নেয়। মেহতাবের সঙ্গে নিচে চলে যায়। মেহেরের কলিজা ফেটে যাচ্ছে, তবুও কিছুই বলতে পারলো না ভাইটাকে, একটাও কথা না। মেহের ছুটে যায় মেহতাবের রুমের টেরেসে, পর্দার ফাঁক দিয়ে নিচের দৃশ্য দেখে। সত্যি মেহতাব নিজের হাতেই গাড়ির চাবি দিয়ে দিয়েছে তাসরিফকে। তাসরিফ গাড়ির চাবি হাতে নিয়ে বলল, ধন্যবাদ দিব না জামাইবাবু, কারণ এই যে গাড়ি দিচ্ছেন তার চেয়েও বড় রত্ন আমরা আপনাকে দিয়ে দিয়েছি, তাই এই গাড়ি আমার প্রাপ্যই। মেহতাব মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে ফিসফিস করে, শালা মির্জাফর কোথাকার। তাসরিফ গাড়ির দরজা খুলে উঠতে যাবে, এমন সময় তার চোখ পড়ে সেই গার্ডের দিকে, যাকে সে আসার সময় মজা করে একটা ঠেলা দিয়েছিল। গার্ডটা তাকিয়ে আছে। তাসরিফ মুচকি হেসে এগিয়ে যায়, তারপর সেই সোনার বারটা গার্ডের হাতে দিয়ে বলে, নাও এটা তোমার, মজা করে মেরেছিলাম, এটা তার কাফফারা। গার্ড হতভম্ব চোখে চেয়ে থাকে, আর মেহের পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখে। মনে মনে শুধু বলে, আল্লাহ, আমার এ ভাইটা যেন পথভ্রষ্ট না হয়। তাসরিফের কথা শুনে গার্ড তো থ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে বিস্ময়, কৃতজ্ঞতা, ভয় আর আনন্দ সবকিছুর এক ভয়ঙ্কর মিশেল। মাথায় হাত দিয়ে ভিড় করে বলে, এটা কি স্বপ্ন নাকি আল্লাহ আজ আমার ভাগ্য খুলে দিলেন? তাসরিফ হালকা হেসে বলে, নাও এটা তোমার, মজা করেছিলাম, এখন তার দাম দিয়ে দিলাম। পাশে দাঁড়িয়ে থাকা মেহতাব ঠান্ডা গলায় শুধু বলে, নাও। গার্ডটা কাঁপা হাতে সোনার বারটা নিয়ে নেয়। তাসরিফ তখন বুগাটির দরজা খুলে ঢুকে পড়ে, কালো চকচকে বডি, চোখ ধাঁধানো রূপ। এক মুহূর্তে বিশাল গেট পেরিয়ে মিলিয়ে যায় সে শহরের ব্যস্ত রাস্তার মাঝে। মেহের টেরেসে দাঁড়িয়ে সব দেখছেই, ওই ওড়ানার আঁচল বাতাসে উঠছে, চোখ স্থির হয়ে গেছে, শুধু মনে মনে প্রলাপ, এটা কি বাস্তব? বুগাটি 18.7 মিলিয়নের একটা গাড়ি, এত দামের গাড়ি মেহতাব কিভাবে দিয়ে দিল? সত্যিই দিল নাকি সবই নতুন খেলা? মেহেরের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, একটাই প্রশ্ন মাথায় ধ্বনিত হচ্ছে বারবার, এই লোকটা আসলে কি চায়? মুহূর্তেই সবকিছু থমকে যায়। মেহের কিছু মুহূর্ত পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে রয়। হঠাৎ পেছন থেকে কোমর দুটো শক্ত হাতে এলোমেলো ছোঁয়ায় জড়িয়ে ধরে ওকে। সাথে সাথে মেহের ধক করে ওঠে, মেহের আটকে উঠে শ্বাস চেপে ফেলে, কান ধরে হৃৎপিণ্ডের শব্দ মনে হচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করে এই ছোঁয়া, এই গন্ধ, এই উপস্থিতি মেহেরের খুবই চেনা। আর এটা কেউ না, এটা মেহতাব। মেহতাবের শরীরের পুরুষালী ঘ্রাণ মাতোয়ারা করে তোলে মেহেরকে, আর এই ঘ্রাণ মেহতাবের উপস্থিতি মেহেরকে বুঝিয়ে দেয় যে মেহতাব তার আশেপাশেই আছে। মেহেরের সারা শরীর ভিজে যায়, শিউরে উঠে আবারও। মেহতাব ওর কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে, আমার ছোঁয়া খুব পছন্দ, তাই না? মেহের দাঁতে দাঁত চেপে বলে, আপনি মানুষটাই আমার অপছন্দের, আপনার ছোঁয়া কিভাবে পছন্দ হতে পারে?
তবে মেহতাব এসবের কোনো তোয়াক্কাই করে না, এক টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ওর কোমর দুহাতে শক্ত করে চেপে ধরে, চোখে লালচে শ্যাডো ঠোঁটে ধূসর একটা হাসি টেনে বলে, আজ তোমার অপছন্দে মেতে উঠতে খুব ইচ্ছে করছে। এটা শুনে তো মেহেরের গলা শুকিয়ে আসে, কিছু বলবে বলে মুখ খুলতে যায়, কিন্তু সে কিছু বলার আগেই মেহতাব ওর নরম গালে হালকা করে একটা চুমু খায়। সাথে সাথে মেহের চোখ বন্ধ করে ফেলে। সেই মুহূর্তে শরীরটা কেঁপে ওঠে ভেতর থেকে। কি হলো এটা? কেন এটা এমন হলো? মেহের এক দৃষ্টিতে মেহতাবের ন্যায় তাকিয়ে গালে হাত বুলাতে বুলাতে বলে, কি হলো এটা? মেহতাব মুচকি হেসে বলে, কিছুই না। এই বলে মেহতাব চলে যায় রুমে। ওর পায়ের শব্দ দূরে মিলিয়ে যায়, কিন্তু মেহের দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে। নিজের গাল ছুঁয়ে দেখে হাতটা ঠান্ডা হয়ে গেছে, অথচ গালটা যেন জ্বলছে। তবে তা রাগে নয়, লজ্জায়। মনে হচ্ছে কেউ অন্তরে ঢুকে রং ঢেলে দিয়েছে। শ্বাস ভারী হয়ে এসেছে, ওর হৃৎপিণ্ড পাগলের মতো ছুটছে। নিজে নিজেকে প্রশ্ন করে, কি হলো আমার? এটা কি প্রেম, নাকি ঘৃণা, নাকি দুটোরই ভয়ঙ্কর এক মিশ্রণ? ও বুক চেপে দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস আটকে যায়। ঠিক তখনই দরজায় আবার মেহতাব আসে। দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে চোখে এক রাস তাচ্ছিল্য মেশানো আদর নিয়ে বলে, এই যে আমার গজবতী, যাও গিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করো। মেহের দাঁত চেপে তাকায়। একটু মুডটা ভালো হয়েছিল, আবারও নষ্ট করে দিল এই লোকটা। মেহের দাঁত চেপে বলে, সারাদিন শুধু হাঁসের মতো খাই খাই করতে থাকেন কেন? আমি পারবো না আপনার খাবার বানাতে। যে যার খাবার নিজে গিয়ে বানিয়ে খান। মেহতাব হালকা হেসে রুমে ঢুকে যেতে যেতে বলে, যদি নিজে বানাতে হবে তবে তোমার কলিজাও দিয়ে কাবাব বানিয়ে খাবো। মেহের চোখ কুঁচকে গালাগালি করে ফিসফিস করে, এই লোকটা একবারেই পাগল, উন্মাদ, ইবলিশ একটা। তবু কি আর করবে, অবচেতনভাবে হাঁটতে হাঁটতে সে কিচেনের দিকে যায়, গিয়ে রান্না শুরু করে। মেহতাব বিছানায় হেলান দিয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করছে। এমন সময় একটা ইনকামিং কল আসতে দেখে ওর ভ্রু কুঁচকে যায়। তবে নামটা দেখেই ঠোঁটে টেনে নেয় এক গাল তাচ্ছিল্যের হাসি। চোখে হালকা বিরক্তি নিয়ে ফোনটা কানে নিয়ে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কেমন আছেন? ওপাশ থেকে ভরাট গলায় উত্তর আসে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার মেয়ে কেমন আছে? মেহতাব চোখ ঘুরিয়ে ছাদে তাকিয়ে হেসে বলে, সে তো ভালোই থাকবে, গজব বলে কথা। ইজাজ তামিম একটু বিরক্ত হয়ে গলায় রাগ টেনে নিয়ে বলেন, মানে কি বলছো এসব তুমি? শুনেন শ্বশুর মশাই, বউ হয় স্বামীর জন্য রহমত, কিন্তু আপনার মেয়ে তো আমার জীবনে একখানা গজব। তাহলে তুমি কেন সেই গজবকে নিজে থেকে ডেকে আনলে? হ্যাঁ, আমি তো কারো গলায় ছুরি ঠেকিয়ে দিইনি। মেহতাব হাসে, ঠান্ডা হিসেবে ঠোঁট টিপে বলে, আপনার মেয়েটা মনে ধরে গিয়েছে, বুঝতেই তো পারছেন। আর আমি আবার মনের জিনিস হাতছাড়া করি না, তা সে যতই গজব হোক। আচ্ছা, তোমাকে একটা কাজে ফোন করেছি, কোনো কুকর্মের জন্য নাকি? হ্যাঁ। মেহতাব এবার হেসে উঠে বলে, দেখুন মশাই, বড় কিছু হলে আমি আছি, ছোট কিছু করার জন্য আমার টাইম নেই। আরে না না, প্রায় কয়েক ট্রিলিয়নের ব্যাপার। মেহতাব হালকা হেসে বলে, ওহো, তাহলে তো আমি আছি। আর কে কে থাকছে মিশনে? তুমি, আমি আর তোর জান। তুমি চাইলে তোমার সঙ্গীদেরও নিতে পারো, নিক, ফারিস আর কে কে আছে জানো, আর আমার সেজো ছেলেকেও। মেহতাব এক গাল হাসি চেপে বলে, মাস্টার মাইন্ডকে আবার গেমের পাঠ শেখাতে আসবেন না মশাই, আমি শুধু পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, মিশন কোথায়? ফ্রান্সে। কবে? তোমার যাবে সময় হবে? তাহলে এর আগে আমার একটা কাজ আছে, আপনার মেয়েকে নিয়ে দুবাই ট্রিপে যাব, তারপর ফ্রান্স। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল চলে আসুন আমার মেহতাব মহলে। টুকটাক প্ল্যানটা করে নিই, বড় শালাকেও নিয়ে আসবেন। তুমি তোমার গ্যাং ক্লাবে নেই বাড়িতে আছো? বাড়িতে তো আপনার মেয়ে আছে, আর বিশ্বাস করুন এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না তাকে ছাড়া। আমি তোমার শ্বশুর, ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই তো বলছি শ্বশুর মশাই, আগামীকাল চলে আসুন, মেয়েকেও দেখে যাবেন, আর একটা ছোটখাটো ছুটির প্ল্যানও করে নেওয়া যাবে। ঠিক আছে, আসছি কাল। কলটা কেটে যায়।
মেহতাব ফোনটা নামিয়ে আবার ঠোঁট কামড়ে হেসে ফেলে। এই খেলাটা মজার হবে। মেহের রান্নায় মন ডুবিয়ে দিয়েছে। চুল খোঁপা করে বাঁধা, হাতে ময়লা, চোখে একাগ্রতা। রান্নাটা ওর কাছে কেবল প্রয়োজন নয়, একটা শিল্প। ওর আম্মু দুজনেই প্রফেশনাল শেফ, সেই সুবাদে রন্ধনশৈলী তার রক্তেই। মেহেরের কাছে রান্না একটা সুন্দর আর্ট। ও রান্না যেমন করে তেমন সুন্দর করে আর্টও করে। তখনই হঠাৎ করে একটু আগের মতোই পেছন থেকে মেহতাব শক্ত করে ওকে জড়িয়ে ধরে। মেহের এক ঝটকায় কেঁপে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। হাত থামায় না, কাজ চালিয়ে যেতে থাকে। তার মতে এই পুরুষ যা ইচ্ছে করুক, আমি আমার রান্নার কাজ করি, আমার শিল্পন্যস্ত আমি এখন। কিন্তু মেহতাব ওকে শান্তি দেয় না। ওর খোঁপা করা চুল এক টানে খুলে দেয়, সাথে সাথে মেহেরের পিঠে সেই চুল ছড়িয়ে পড়ে। মেহতাব আয়েসে সেই চুলে মুখ গুজে নেয়। নাক, ঠোঁট, নিঃশ্বাস সব মিশে যায় মেহেরের চুলের সুবাসে। মেহের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। হাত হাত যেন থেমে যায় ওর। ভয়, লজ্জা আর অস্বস্তিতে গুটিয়ে যেতে থাকে। শ্বাস নেওয়া পর্যন্ত যেন কঠিন হয়ে উঠছে ওর। মেহতাব এতটা কাছে, এত বেশি, ওর শরীর থেকে ভেসে আসা পুরুষালী ঘ্রাণটা মাতোয়ারা করে তোলে তাকে আবারও। মেহতাব জানে ও মেহেরের একটু কাছে গেলেই মেহের ভেঙে পড়ে। একটু ছোঁয়া, একটু শব্দেই মেহের তার মতোই বেপরোয়া হয়ে ওঠে। তাই ইচ্ছে করেই টেনে নিয়েছে ওকে নিজের এত কাছে। কারণ মেহেরের সবচেয়ে বড় দুর্বলতাই তো মেহতাব নিজে। মেহের চোখ বুঝে সামান্য শ্বাস নেয়। মেহতাবের শরীরের গন্ধ ওর স্নায়ু ছুঁয়ে যাচ্ছে। একটু সাহস সঞ্চয় করে মেহের বলে, সরুন আমার কাছ থেকে, পাগল হয়ে যাব আমি। মুচকি হেসে মেহতাব তার ঘাড়ে থুতনি রাখে। মেহের তো একটুখানি স্পর্শেই বরফে পরিণত হয়। হাত, পা, ঠোঁট সব জমে যায়। সারা শরীর ওর কাঁপতে থাকে। মেহতাব এটা দেখেই ফিসফিসিয়ে বলে, রান্না করো, কাঁপতে থাকলে রান্না ভালো হবে না। মেহের এবার দাঁত চেপে রাগে চিৎকার করে ওঠে, ছাড়ুন আমায়, না ছাড়লে কি থেকে কি করে ফেলবো আমি। কিন্তু মেহতাব তাও ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। একটু শক্ত করেই এবার জড়িয়ে ধরেছে। মেহেরকে বলে, একটু সহ্য করে নাও, তারপর আমি চলে যাব। মেহের দাঁতে দাঁত চেপে শান্ত গলায় বলে, দেখুন, এখন এগুলো ফাজলামির সময় নয়, রান্না করছি আমি। রান্নার সময় কেউ বিরক্ত করলে খুব বাজে লাগে আমার। রান্না আমার কাছে একটা আর্ট। এ সময় বিরক্ত করাটা সত্যি খুবই বাজে। মেহেরের এই শান্ত ভঙ্গির পর মেহতাব অবশেষে ছেড়ে দেয় ওকে। কিন্তু ভিতরে ভিতরে মেহতাব জানে মেহের কেন এমন ভালো হওয়া দেখাচ্ছে, এত শান্ত ভাষা কেন, কিন্তু জানলেও কিছু বলে না। মেহতাব মেহেরকে ছেড়ে দিলে মেহের নিজের হাতে বানানো এক টুকরো চকলেট ডেজার্ট এগিয়ে দেয় মেহতাবের দিকে। এটা টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। মেহতাব একবার মেহেরের মুখের দিকে তাকায়, তারপর ডেজার্টের দিকে। মেহের সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, এতে কোনো ওষুধ মেশানো নেই, বিশ্বাস করতে পারেন। মুচকি হেসে ডেজার্টটা হাতে তুলে নেয় মেহতাব। মুখে দিতেই চোখ বুজে ফেলে। অসাধারণ, চোখ খুলেই বলে, অনেক ভালো। আচ্ছা, তুমি কি আমার কোম্পানির জন্য এমন কিছু ডেজার্ট বানিয়ে দিতে পারবে? মেহের একটু ভেবে বলে, আচ্ছা। মেহতাব নিজের হাতে ধরা প্লেটটা মেহেরের হাতে ফিরিয়ে দেয়। তারপর খুব আস্তে করে মেহেরের কপালে একটা চুমু খেয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। এতে তো মেহেরের অবস্থা একেবারেই শেষ। হার্ট লাফাতে লাফাতে মনে হচ্ছে বেরিয়ে আসবে। এই অনুভূতি খুবই ভয়াবহ। এই মেহতাব পাগল করে দিচ্ছে ওকে।